আহ লাগছে ভাইয়া, ছাড়ো আমায়। থুতনিতে কামড়ের অনুভব হতেই তিশার ঘুম ভেঙে গেল। ব্যথায় কুকড়ে উঠে থুতনিতে হাত দিতে সামনে থাকা লোকটি থুতনি থেকে হাত সরিয়ে বিছানার সাথে চেপে ধরে ঠোঁটের উপর হামলা চালালো। যেন কোনো এক জন্মে তিশার ঠোঁট লোকটির শত্রু ছিল, তাই এ জন্মে সামনে পেয়ে সেটা সুধে উসুল করে নিচ্ছে। রুম অন্ধকার থাকায় তিশা লোকটার মুখটাও ভালোভাবে দেখতে পারছিল না, কিন্তু তার বুঝেতে বাকি রইল না লোকটাকে। নিজেকে যতটা পারছে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। হাত মোচড়ানো শুরু করল তিশা, কিন্তু শেষ রক্ষে যখন হলো না তখন কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যথায় চোখের পানি ছেড়ে দিল। অন্ধকারে চোখের পানি শুভর গালে লাগা মাই ও তিশাকে ছেড়ে দিয়ে ওর চোখের দিক তাকালো। কিরে, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুমি এমন করো কেন শুভ ভাইয়া? সব সময় আমায় ব্যথা দাও খালি। চুমু যদি দেবে তো ভালোবেসে দিতে পারো। তিশার কথায় শুভ ওর ওপর থেকে উঠে বসে। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো, তাও আবার তোকে? তুই নিজেকে কি খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো? হা হা হা। যদি ভালোই না বাসো তাহলে কেন এত কাছে আসো আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য? কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়াটাই সাজে, ভালোবাসতে নয়। আরে তুই তো দেখি দুধটাও খাস নাই, তাই তো বলি তোকে দিন দিন পিচ্ছি পিচ্ছি লাগে কেন? দুধ না খেলে তো বড় হবি না। কথাটা বলেই শুভ দুধের গ্লাসটা তিশার সামনে ধরল। দুধের গ্লাসটা সামনে নেওয়া মাই তিশার নাক মুখ কুচকে নিল আর নাকটা ছিটকে বলল, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলেই শুভ তার আঙুলগুলো দিয়ে তিশার দু গাল চেপে ধরল আর জোর করে সবটুকু দুধ তিশাকে খাইয়ে দিল। শুভ তিশাকে ছেড়ে দেওয়া মাই তিশা জোরে জোরে শ্বাস নিতে লাগলো, সাথে বমির ভাবটাও চলে এলো। ও মা, মাত্র একটা চুমুতেই তোর এই অবস্থা? এখনো তো কিছুই করলাম না। তিশার শুভর কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না। শুভর যাওয়ার পানে চেয়ে রইল। হঠাৎ শুভ কিছু একটা ভেবে দাঁড়িয়ে গাড় ঘুরিয়ে তিশাকে উদ্দেশ্য করে বলল, মাঝরাতে এইভাবে দরজা খোলা রাখলে শুধু আমি কেন, যে কেউ কামুকতা মিটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলেই খুব জোরে দরজা লাগিয়ে চলে গেল। তিশা বোকার মতো শুভর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামান্য দরজা খুলে রেখেছি বলে ভাইয়া আমার সাথে এমন করলো? এসব ভাবতে ভাবতে তিশা কখন যে ঘুমিয়ে পড়ল মনে নেই। সকালের মিষ্টি রোদে তিশার ঘুম ভেঙে যায়। তিশা মনে করে এই রোদটা তার সাথে সবসময় শত্রুতামি করে ওর ঘরের জানালায় এসে পড়ে। কোনো রকম নিজেই নিজের শরীরকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে ঢুকে পড়ল, আর আয়নাতে চোখ পড়তেই তিশার চোখ ছানা বড়া হয়ে গেল। কালকে রাতে শুভর চুমুর ফলে তিশার ঠোঁট ফুলে মৌচাকের মতো হয়ে আছে, অনেকটা জায়গা কেটে রক্ত জমে গেছে। ইস, রাক্ষস একটা আমার সুন্দর ঠোঁটের কি অবস্থা করে দিল। এখন আমি এইটা নিয়ে বাইরে যাব কি করে? তিশা কোনো রকম কান্না আটকে ঘরে এসে টেবিলের পাশে ধপ করে বসে পড়ল। তাকে কিছু একটা করতে হবে, এইভাবে বাইরে গেলে কে জানি কে কি ভাববে তাকে নিয়ে। সকাল আর ঘর থেকে বের হয়নি, একবারে কলেজের জন্য রেডি হয়ে ঠোঁটে ডার্ক কালার একটা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল দিতে ফিটফাট হয়ে বের হলো। আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। তিশার বড় আব্বুর ছেলে শুভ ভাইয়া, তিশাদের সব কাজিনদের থেকে বড়, আর তিশার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন মিম তিশার থেকে 5 বছরের বড়, বর্তমানে তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ তিশা টেবিলের সামনে আসতেই থমকে গেল। প্রতিবারের মতো শুভর ওপর আজও তিশা ক্রাশ খেয়ে গেল। সাদা শার্টটা যেন তার সৌন্দর্যের 2 গুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়ি দেখলে মনে হয় ওনার গালের জন্য এই দাড়ি। চুলগুলো দেখলে মনে হয় ছুঁয়ে দিতে একটু। একটা লোক এত সুন্দর কি করে হয়? যেমনই সুন্দর তেমনই তার অ্যাটিটিউড। তিশা এসব ভাবতে ভাবতে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ল। খাওয়া শেষ করে তিশা তার ছোট কাকুর মেয়ে ছায়ার সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একই কলেজে দুজন পড়ে, শুধু ইয়ার আলাদা। ওরা গাড়ির সামনে যেতেই পেছন থেকে শুভ ডাক দিল, ছায়া, স্টপ দেয়ার। তার ডাকে ওরা দুজনে দাঁড়িয়ে পড়ল। শুভ ছায়ার দিক তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ছায়া কথা না বলে মাথাটা নিচু করে হেঁটে চলে গেল। তিশাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুভ তিশার কাছে এসে একটা রুমাল এগিয়ে দিল। ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, এটা তোকে মানায় না, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলেই রুমালটা ছুঁড়ে দিয়ে শুভ ড্রাইভিং সিটে বসে পড়ল। তিশাও পিছন পিছন গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো কি করবে। মুছলেই তো ওর মান সম্মান আর থাকবে না, ওর বান্ধবীরা ওকে পচাতে থাকবে। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। ধুর ছাই। সব চিন্তাভাবনা দূর করে তিশা ঠোঁটের লিপস্টিকটা মুছে নিল। গাড়ি চলতে মিমের বকবকানি শুরু হয়ে গেল। আজ ডার্ক লিপস্টিক, কারণ কি? এত সাজার কারণ কি?
তিশার চেহারার তারিফ করতে করতে শেষ, কিন্তু তিশার সেদিক কোনো খেয়ালই নেই। তিশা সামনের লুকিং গ্লাসে আনমনে শুভকে দেখেই যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে শুভ অনেকটা রেগে আছে, যেন এই চোখ থেকে এক্ষুনি আগুনের গোলা বেরিয়ে আসবে। তিশার সেদিক না তাকিয়ে মিমের সাথে গল্পে মেতে উঠল। কি আর করার, আজ হোক আর পরে এর জন্য শাস্তি তাকে পেতেই হবে। একের পর এক বেতের আঘাতে তিশার হাতের তালু লালা রক্তবর্ণে পরিণত হয়েছে। চোখ দুটো খিচে ব্যথাগুলো সহ্য করছে, কিন্তু তিশার সেই সহ্য করার ক্ষমতা বেশ কিছুক্ষণ ধরে রাখতে পারল না। আঘাতের কারণে মনে হচ্ছে ওর হাতটা অবশ হয়ে আসছে। চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু শুভ কিছুতেই থামছে না, একের পর এক আঘাত করেই যাচ্ছে। তিশার হঠাৎ মনে হলো আঘাতের অংশ কমে এসেছে, সাথে কিছু একটার আওয়াজে তিশা চমকে উঠল। কাঁপতে কাঁপতে চোখ খুলে সামনে তাকাতেই দেখে শুভ অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর হাতে থাকা লাঠির অংশ ভেঙে নিচে পড়ে আছে। শুভ হাতের লাঠিটা জুড়ে ছুঁড়ে মারে দেওয়ালের দিকে। এখনও তার রাগ কমেনি, তার মানে তিশার আরও শাস্তি পেতে হবে। ও একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এতক্ষণ যা হলো তিশার সাথে সেটা ক্লাসরুমে হয়েছে। তিশা যেই কলেজে পড়ে শুভ সেই কলেজেরই ইংলিশ প্রফেসর। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার মাঝে মন নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ের জন্য এসেছো নাকি? তিশা শুভর এমন ধমকানিতে কিছুটা কেঁপে উঠল, আর কিছুটা দূরে সরে গিয়ে কান্না মিশ্রিত স্বরে বলল, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে, মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি। তিশা শুভর কথা শুনে অবাক চোখে তাকিয়ে রইল। ক্লাসে অমনোযোগী হওয়ার কারণে তাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে? তাহলে এর আগে যে এতগুলো স্কেল দিয়ে আঘাত করলো সেটা কিসের জন্য করেছিল? তিশা আশেপাশে মিটিমিটি চোখ করে চেয়ে দেখল ক্লাসের সবাই তার দিক তাকিয়ে আছে। সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে শুভ কখনোই এমন করেনি। তার চেয়ে বড় কথা, একজন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টকে যে পড়া না পারার কারণে এরকম শাস্তি দিবে তা হয়তো তাদের কারো জানা ছিল না। তিশা চোখ নামিয়ে নিল। এখানে কি কম অপমানিত হতে হলো? তার মধ্যে আবার মাঠে গিয়ে নিজেকে আরো ধুয়ে ধুয়ে অপমানিত করতে হবে? আর চোখে তিশার পাশে থাকা রাজের দিকে তাকালো। ছেলেটার যেন আজ গল্পই শেষ হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই আজ মার খেতে হলো আমায়। একবার সুযোগ পাই ধরে আছাড় মারবো তোকে, হারামি কোথাকার। মনে মনে বকে যাচ্ছিল তিশা। কি হলো? আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। তিশার কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে আছে তিশা। সিনিয়র জুনিয়র সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হয়তো এই প্রথম কাউকে তারা এমন শাস্তি পেতে দেখল। হাত অসম্ভব রকম ফুলে গেছে তিশার, যার কারণে ভালোভাবে কানটাও ধরতে পারছে না। তবে তিশার হাতের থেকে বেশি আঘাত পেয়েছে তার বুকে। শুভ যে তিশাকে মারে না আসলে তা নয়, কোনো ভুল করলে আগে গালের মধ্যে ঠাস ঠাস করে পড়ত। কিন্তু আজ এমন কি হলো যে আজ এমনটা তার সাথে করলো? খুব কষ্ট হচ্ছে তিশার আজ। ভাইয়া কিভাবে মারতে পারলো আমায়? একটু কষ্ট হলো না? শুভ এই কলেজের ইংলিশ প্রফেসর। তিশার 2 ক্লাস পরে শুভর ক্লাস। দুটো ক্লাস শেষ হওয়া মাই রাজ তিশার সাথে গল্প জুড়ে দেয়। এই ফাঁকে শুভ কখন যে ক্লাসে ঢুকে করে তিশা সেটা বুঝতে পারেনি। যখন তিশা বুঝতে পারল তখন তার দেরি হয়ে গেছে। শুভ পড়ার বাহানা করে তিশাকে অনেক আঘাত করে। ক্লাস শেষে তিশার বান্ধবীরা তিশাকে এসে এক জায়গায় ভিজতে বলে, কিন্তু তিশা মানা করে দেয়। স্যার যখন বলেছে দাঁড়িয়ে থাকতে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমিও একরকমের, যতক্ষণ না আমাকে ছাড়তে বলবে আমিও ছাড়বো না। দেখি কতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখতে পারে। তিশার কথার সাথে ওর বান্ধবীরাও হার মেনে চলে যায়। ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে তিশা। মাথা ঘুরাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তিশার। তারপরও সে হাল ছাড়ছে না। রোদটা যেন ওকে সরে যেতে বলছে। ভীষণ তৃষ্ণা পেয়েছে তিশার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল তিশা। হঠাৎ কোথা থেকে তার বোন মিম দৌড়ে এসে হাজির হয় তার কাছে। তিশু, এই নাও, পানিটুকু খেয়ে নাও। আদর করে তিশু ডাকে। না, আমি পানি খাবো না। উফ, এই পানিটা ভাইয়া পাঠিয়েছে, আর তাড়াতাড়ি রোদের মধ্যে থেকে ছায়ায় গিয়ে দাঁড়াতে বলেছে। মিমের কথা শুনে তিশা কান ছেড়ে গাড় ঘুরিয়ে শুভর দিক তাকালো। 2 হাত পকেটে গুজে তিশার দিক তাকিয়ে আছে শুভ। তিশা চোখ ফিরিয়ে নিল। হয়তো অনেকটা অভিমান জমেছে শুভর ওপরে। আজ চোখের জল ভীষণ অবাধ্য হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারছে না। তিশার পাশে বসে তিশার বন্ধুরা ওকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই রাজ এসে একটা রুমাল তিশার দিকে এগিয়ে দিল। তিশা সেটা দিয়ে চোখের পানি মুছে নিল। তিশা দৌড়ে বাসায় এসে পড়ল। এসে ছাদে গিয়ে ভাবতে লাগলো, সামান্য তার কথা মানেনি বলে এই শাস্তি দিল আমায়। আসলে কি এটা শাস্তি নাকি আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনোই বোঝেনি, আর বুঝবেই বা কেন? যখন ভালোই বাসে না তো বুঝে কি লাভ? আমি পাগলের মতো তার পিছু পিছু ছুটেছি, আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে।
ভাবতে ভাবতে যে কখন সন্ধে হয়ে গেল তিশা বুঝতে পারেনি। তিশার হঠাৎ মনে হলো সে হাওয়ায় ভাসছে। তিশা সেটাকে হাত দিয়ে খামছে ধরল। তাকিয়ে দেখল তিশা শুভর কোলে। তিশা শুভর থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু এতে শুভর কিছুটা হলো কিনা মনে হলো না। শুভ কোনো দিক না তাকিয়ে তিশাকে কোলে করে নিয়ে তিশার রুমে আসলো। এসে তিশাকে বিছানায় বসিয়ে তিশার দিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে লইল। শুভ তিশাকে কোলে করে বিছানায় বসিয়ে তিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু এতে তিশার কোনো হেলদুল নেই। তিশা উঠতে নিলেই শুভ তিশার হাত ধরে তাকে বসিয়ে দিল। তিশার হাত ধরাতে তিশা কিছুটা ব্যথায় কুঁকড়ে উঠল। শুভ সেদিকে ভ্রুক্ষেপ না করে আরও শক্তভাবে চেপে ধরল। এবার তো তিশার কান যায় যায় অবস্থা। কে যেন বলেছিল ভালোবাসার মানুষের দেওয়া ব্যথাটা যতটা গভীর হবে ভালোবাসাটা ততটাই গভীর হবে। তাই তো হাতে এখনো পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া, লাগছে আমার। কেন ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? তিশা যেন এবার কোনো কথা বলার অবস্থাতেই নেই। চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগল। এই চুপ, একদম চুপ। এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবি, আমার কাছে নয়। তিশা শুভর কথা শুনে ব্যথার কথা ভুলে গিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে শুভর দিকে তাকালো। শুভ তিশার হাতটা ঝটকা মেরে সরিয়ে পকেট থেকে একটা মলম বের করে তিশার দিক এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না। শুনেছো তুমি? লাগাবো না আমি। বলেই বিছানা থেকে উঠে চলে আসতেই শুভ পিছন থেকে তিশার হাত ধরে হেঁচকা টান দেয়। তিশা টান সামলাতে না পেরে শুভর বুকের ওপর পড়ে যায়। এই সুযোগে শুভ এক হাতে তিশার কোমর জড়িয়ে আরও নিজের সাথে মিশিয়ে নিল। শুভর এত কাছে আসার কারণে তিশার দম যায় যায় অবস্থা। শুভর উষ্ণ শ্বাস তিশার মুখের ওপর পড়ছে, যা তিশার ভেতরে তোলপাড় শুরু করে দিচ্ছে। তিশা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই শুভ আরও শক্ত করে তিশাকে নিজের সাথে মিলিয়ে নিল। তিশা আর শুভর চোখে চোখ রাখার অবস্থাতে রইল না। শুভর এত কাছে আসাতে তিশার দম যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়। রাত যখন তোর ক্লোজ হয় তখন তোর অস্বস্তি হয় না? এখানে রাজ আসলো কোথা থেকে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে, এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? শুভর কথাগুলো যেন তিশার মাথার ওপর দিয়ে গেল, যার কারণে তিশা অবাক চোখে শুভর দিক চেয়ে লইল। তিশার চাহনি দিকে শুভ এক হাত তিশার চুলের মাঝে হাত রেখে ঠোঁটের কাটা অংশে পরশ ছুঁয়ে দিল। তিশা যেন কিছুটা কেঁপে উঠল, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখ বন্ধ করে নিল। এর মধ্যে শুভ তিশার ঠোঁট দুটি নিজের দখলে নিয়ে নিল। তিশার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। নিজেকে শুভর বাঁধন থেকে ছাড়ানোর জন্য শুভর বুকে মৃদু ধাক্কা দিল, কিন্তু এতে কোনো লাভ হলো না, বরং আরও গভীরভাবে নিজের সাথে ডুবিয়ে নিল। এবার তিশাও নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করল না, ডুবে গেল তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করুক না কেন, ভালো তো তাকেই বাসে। বেশ কিছুক্ষণ পর শুভ তিশার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার মাঝখানে তিলের মধ্যেই একটা কামড় দিল। তিশা কিছুটা কুঁকড়ে উঠল। শুভ এবার তিশার গলা ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে মাতাল ভরা কণ্ঠে বলে উঠল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্যেও নয়, আমার জন্যও তো নিজের খেয়াল রাখতে পারিস। শুভর কথা শুনে তিশার বুকের ভেতর ধক করে উঠল। আর উঠবে নাই বা কেন? এই প্রথম শুভ যে তিশাকে নিজের বলে সম্বোধন করেছে। ভালোবাসো আমায়? কথাটা বলেই শুভর চোখের দিক তাকালো উত্তর খুঁজার আশায়, কিন্তু সে আশায় জল ঢেলে দিয়ে শুভ তিশাকে নিজের ওপর থেকে ধক্কা মেরে বিছানায় ফেলে দিল। বয়স কত তোর? এই বয়সে প্রেম প্রীতির কথা ভাবিস? লজ্জা করে না? আগে বড় হয়ে নে, তারপর না হয় এসব কথা বলতে আসিস। আর তার আগে হাতে এই মলমটা লাগিয়ে নে। মারার সময় তো তুমি মেরেছো, এখন তুমি লাগিয়ে দাও। আমি তোর চাকর নই যে যা বলবি তাই করতে হবে আমাকে। বেশি কথা বলিস না, ইচ্ছে হলে লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে। এই কথাটা বলেই শুভ রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল। তিশা অবাক হয়ে শুভর যাওয়ার পানে চেয়ে রইল। কি এমন বললাম যে ভাইয়া রেগে গেল? তবে যাই হোক, ভাইয়া আমায় এইটা তো বলেনি যে ও আমায় ভালোবাসে না। বলেছে আমার বয়স হয়নি, কিন্তু আমি তো 18+, আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স না থাকে, তাহলে ভাইয়া যে এসে যখন তখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার? ওর বাবা, যতই ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক, আমার কি? আমি তো জানি ভাইয়া আমাকে কতটা ভালোবাসে, শুধু মুখে স্বীকার করে না। এসব ভাবতে ভাবতে তিশা ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদে তিশার ঘুম ভেঙে যায়। হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে মিটি পায়ে শুভর ঘরের দিকে গিয়ে উকি দেয়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না।
হঠাৎ ওর পা বাড়াতেই হঠাৎ দেখতে পেল ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে। আর একটু ভালো করে দেখার জন্য ভিতরে উকি দেয়। শুভ বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছে। তিশার চোখের পলক যেন অন্য কোথাও পড়ছে না, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। শুভ সেটাকে একটা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছে। শুভ তাওয়ালটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। এর মধ্যে তিশার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। তিশা মিটিমিটি পায়ে এগিয়ে গেল, যেই না শুভ কাবার্ডের দরজা খুলল অমনি শুভর হাতের নিচ দিয়ে গিয়ে শুভর বরাবর দাঁড়িয়ে পড়ল। শুভ ভ্রু কুঁচকে তিশার দিক উদ্দেশ্য করে বলে উঠল, কিরে তুই এখানে? কেন, অন্য কেউ আসার কথা ছিল বুঝি? সর সামনে থেকে। না, সরবো না। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি ক্ষতি করেছি আমি তোর একটু শুনি। জানো কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার? ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে তোমাকে আজকে পানিশমেন্ট পেতে হবে। পানিশমেন্ট? তাও আবার আমাকে? বলতে বলতে শুভ এক ধাপ তিশার খুব কাছাকাছি চলে এলো। হ্যাঁ, তোমাকে। আর এই কথায় কথায় এরকম ভাবে কাছে আসার চেষ্টা করবে না। তিশা শুভর বুকে এক আঙুল রেখে একটু দূরে সরিয়ে দিয়ে কাবার্ডের দিকে ঘুরে কাপড়গুলো এদিক ওদিক করতে লাগলো। কি করছিস তুই? আমার কাপড় চোপড় এভাবে অগোছালো করছিস কেন? তিশার কানে যেন শুভর কথাগুলো ঢুকছেই না। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর তিশা একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করে শুভর দিক ঘুরে দাঁড়ালো। আজকে এই শার্টটা পরে তুমি কলেজে যাবে, আমার পছন্দের রং এটা। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস? এটা কারো পছন্দের রং কি করে হতে পারে? আমি কিচ্ছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে, ব্যাস। ইম্পসিবল, আমি এটা পরছি না। সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পরো আমিও দেখি। বলেই তিশা কাবারটা লক করে চাবিটা হাতে নিয়ে শুভকে ধাক্কা দিয়ে অন্যদিক সরে গেল। এবার আপনি পরবেন কি? এইটা ছাড়া তো কোনো উপায়ও নেই আপনার কাছে। তিশা, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। চাবি দে আমাকে। না, দেব না। তিশা, স্টপ দেয়ার। চাবি আমায় দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। যা হওয়ার হোক, আমি চাবি দেব না মানে দেব না। বলেই তিশা দৌড় লাগালো। শুভ তিশাকে ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না। তিশা কখনো টেবিলের আড়ালে নয়তো বিছানার আড়ালে যাচ্ছে। তিশা ভালো করেই জানে এই ঘরে বেশিক্ষণ থাকলে শুভর কাছে ধরা পড়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সুযোগ বুঝে তিশা দরজার কাছে পা বাড়াতেই কেউ ওকে পিছন থেকে টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে। তিশা ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় কেন সারশব্দ না পেয়ে চোখ খুলে দেখে শুভ তিশার দিক তাকিয়ে আছে। আর তিশার অনেকটা ক্লোজ হয়ে আছে। তিশার দম যায় যায় অবস্থা, আর ভালো করেই বুঝতে পারছে আজ ওর রক্ষে নেই। বলেছিলাম দাঁড়াতে, না হলে খুব খারাপ হবে। সরি ভাইয়া। তোর সরি দিয়ে আমি কি করব? তোকে পরে দেখে নেব। তখনই রুমের দরজা খুলে কাউকে দেখে তিশা চমকে উঠল। দরজা খুলে ঘরের ভিতর ঢুকে তিশাকে দেখে তিশার বড় মা কিছুটা চমকে উঠে প্রশ্ন করল, কিরে তিশা, তুই এইখানে কি করছিস? তিশা বড় মার প্রশ্নের উত্তর না খুঁজে পেয়ে মাথা চুলকোতে লাগলো। আসলে বড় মা, আমি আসলে শুভ ভাইয়াকে খেতে আসার জন্য ডাকতে আসছিলাম আর কি। ওহো, ডাকা হয়ে গেছে, এবার যা এখান থেকে। আর শোন, শুভকে খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা। তিশা মাথা নিচু করে বেরিয়ে এলো। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করেছি আমি, কেন জানি বড় মা সব সময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও একটু একটু কথা, তাও খিচখিচ করে। শুধু এইসব কথা আমি কেন এসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিচখিচ করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে শুভ ভাইয়াকে নিয়ে। ভাইয়া আজকেও একদম নায়কের মতো যাবে, আর ভার্সিটির মেয়েরা ওকে চিবিয়ে চিবিয়ে খাবে। মনে চায় এক একটাকে পুঁতে রেখে দেই। না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। তিশা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সিঁড়ি থেকে নিচে ডাইনিং টেবিলের উপর চোখ পড়তেই তিশার চোখ ছানা বড়া হয়ে যায়। এই কি দেখছে তিশা? এ যে শুভ তিশার দেওয়া শার্টটাই পরে আছে। এই মুহূর্তে তিশার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু তা তো সম্ভব নয়। সবাই আছে এখানে, কিন্তু পরক্ষণে আবার রাগও হচ্ছে, ভীষণ রাগ। বেছে বেছে কিনা একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করলাম, যাতে ভাইয়াকে হ্যান্ডসাম না দেখায়। কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রংটা একদম খাপ খেয়ে গেছে, যেন কোনো ফিল্মের হিরো। থাক, কি করে ফেললাম আমি। তিশার আগে গজ গজ করতে করতে শুভর পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল, কিন্তু তিশার গলা দিয়ে যেন আজ খাবার নামছে না। শুভ বারবার তিশার দিকে তাকাচ্ছে, আর চোখে চোখ পড়তেই তিশা চোখ নামিয়ে নিল। কোনো রকম খাবার শেষ করে ওরা ভার্সিটির দিক রওনা দিল।
ভার্সিটির সামনে আসতেই তিশা গাড়ি থেকে নেমে চলে আসবে, ঠিক তখনই শুভ তিশাকে পেছন থেকে ডাক দেয়। তিশাও পিছন ফেরে, দেখল শুভ গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করে তিশার দিক বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে। সত্যি শার্টটা আমার জন্য একদম পারফেক্ট, তাই না? তিশা খুব ভালো করেই বুঝতে পারছে শুভ ইচ্ছে করেই তিশাকে পচাচ্ছে, তাই তিশা নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে ওর চোখ পড়ল রাজের ওপর, মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। হারামজাদা, আমার দিকে বাজে নজরে তাকাস? এর তো আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এর জন্যই কাল ভাইয়া আমাকে সবার সামনে অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিকে করতে করতে রাজের দিক এগুতে লাগলো। বলা তো যায় না আবার কোন নজর নিক্ষেপ করবে। ভালো করে ওড়না কোমরে বেঁধে কোনো কথা না বলে উড়াধুরা পিটানো শুরু করলো তিশা। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, আরও নে, এটাও নে, সাথে আরও বোনাসও নে। মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল তিশা। সবাই ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। ইচ্ছে মতো মারছে আর বকে যাচ্ছে। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য ঘুচিয়ে দেবো আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। তিশা খুব তৃপ্তি নিয়ে রাজকে পিটালো। হঠাৎ কেউ এসে ওর হাত ধরে হেঁচকা টান মারল। টাল সামলাতে না পেরে ও সে লোকটার বুকের ওপর পড়ে গেল। পিট পিট করে চোখ খুলে দেখল ও শুভর বুকের ওপর। শুভ দাঁত খিচে বলে উঠল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরো কয়েক ঘা মারবো। বলেই তিশা শুভর থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে শুভ আরো জোর করে ওর হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। তিশা শুভর কথার মানে বুঝতে না পেরে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। স্টুপিড কোথাকার, যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন তাকে মারতে এসেছো কি জন্য? তার মনের তৃপ্তি মেটানোর জন্য? শুভ কথাটা আস্তে বলাতে সবাই শুনতে না পেলেও তিশা ঠিকই শুনেছে। তিশার কাছে যেন কথাটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে রাজের দিক তাকাতেই তিশার চোখ কপালে উঠে গেল। যে ছেলেকে সে এতক্ষণ মারল, সে ছেলে কিভাবে এত ফিট হয়ে দাঁড়িয়ে আছে। তাও আবার ঠোঁটের উপরে হাত বুলাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলো অনুভব করছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। মনে মনে তিশা খুবই ইনোসেন্ট মার্কা ভাব নিয়ে শুভর দিকে তাকালো, যাতে শুভ আগেরবারের মতো তিশাকে মারতে না পারে। কিন্তু যা ভাবে তা উল্টো হয়ে যায়। তিশা শুভর দিক ফিরতেই দেখে শুভ প্রচণ্ড রেগে আছে। তিশার চাহনি দেখে হিস হিসিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি বাড়ি গিয়ে দেখে নিব। তোর সাথে আমার অনেক হিসেব বাকি আছে। বলেই গটগট করে চলে গেল। তিশা অসহায়ের মতো শুভর যাওয়ার দিক চেয়ে রইল। দেখতে দেখতে ভার্সিটির টাইম শেষে হলো। তিশা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জুই বিথির সাথে আড্ডা দিতে লাগলো। আজ কিছুতেই এদের থেকে আলাদা হবে না। শুভর হাত থেকে বাঁচতে হলে এদের সাথে থাকতে হবে। আজ তিশা সবার সাথে ছায়ার মতো লেগে আছে। সেই বিকেল থেকে রাত অবধি একবারও ভিড়ের থেকে আলাদা হয়নি। তিশার ওপর আজ সবাই বিরক্ত, কারণ তিশা কোনো কারণ ছাড়াই সবার সাথে বসে বসে গল্প করছে। তিশা কি বলছে তিশা নিজেও জানে না, শুধু একটাই জানে আজ শুভর হাত থেকে ওকে বাঁচতে হবে। তাই রাতের খাবার খেয়ে তিশা ঘরে ঢুকে দরজা লক করে দিল, কারণ সারা দিন সবার সাথে থাকলেও রাতে তাকে ছাড়বে না। দরজার লক ভালো করে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই বিছানার ওপর কাউকে দেখে চমকে উঠল। ঘরের ডিম লাইটের মৃদু আলো সব কিছু আবছা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই আবছা আলো সরতে তিশা ভালোভাবে বিছানার ওপর মানুষটাকে দেখতে লাগল। তিশার চোখ চক্রগাছ, কারণ তার বিছানায় আর কেউ না, শুভ 2 পা মাটিতে দিয়ে বিছানার ওপর শুয়ে আছে। তিশার বুকের ভিতর ধূপ ধূপ করছে। শুভ তিশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিছানা থেকে উঠে তিশার কাছে যেতে লাগল। শুভকে নিজের দিকে আসতে দেখে তিশার বুকের ধূপধূপটা যেন আরও বেড়ে গেল। তিশার বুকের ধূপধূপ আওয়াজ হয়তো শুভর কান অবধি চলে গেছে। নিজের অজান্তে তিশার পাগুলো পিছাতে লাগল। পিছনে যেতে যেতেই দেওয়ালের সাথে পিঠা ঠেকে গেল, আর শুভ ও তিশার খুব কাছাকাছি চলে এলো। শুভ উষ্ণ শ্বাস তিশার মুখের ওপর পড়ছে। এখন কি করবে তিশা? তিশা বুদ্ধি খাটিয়ে শুভর পাশ কেটে যেতেই তিশার 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরে। আজ আবারও তিশার শুভর বন্দিনী হয়ে গেল। শুভ এত কাছে আসায় তিশার প্রায় দম বন্ধ হওয়ার অবস্থা। নিজের দম বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব আরও বেড়ে গেল। চোখ বন্ধ করে শুভর পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগল। তখনই শুভ তার মন কাড়া ভারী কণ্ঠে বলে উঠল, কান ধর।
কথাটা শুনেই তিশা চট করে চোখ খুলে তাকালো। কি হলো? আমার কথা কানে গেল না? আসলে ভাইয়া, চুপ চুপ, কান ধর। তিশা বুঝল কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজে মাস্টারগিরি খাটাবে, আবার বাড়িতেও মাস্টারগিরি খাটাবে। মনে মনে হাজারটা গালি দিয়ে তিশা কান ধরল। শুভ গিয়ে বিছানার একপাশে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসল। এবার এক পা উপরে তোল। কান ধরতেই শেষ নয়, এখন আবার পা উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি, কেন যে ওই হারামিটাকে মারতে গেলাম কে জানে। আজ নিশ্চিত পায়ের ব্যথায় ঘুম হবে না। মনে মনে 2 মিনিট হতেই তিশার পা অবশ হয়ে আসতে শুরু করলো। তারপরেও আরও জোর করে 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারল না। বাধ্য হয়ে বাম পা ফেলে ডান পা উপরে তুলে নিল, মানে যাকে বলে পা এক্সচেঞ্জ। আরে বাহ, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই হলো। প্রায় আধা ঘন্টা ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে, আর এই আধা ঘন্টায় 15-16 বার তিশা পা এক্সচেঞ্জ করেছে। ইস, কি যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি। ভাইয়া তো বুঝতেই পারছে না, এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করে যাব। তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে এসব প্রলাপ বকে যাচ্ছে, এমন সময় শুভর কণ্ঠ তিশার কানে এলো। তিশা, এদিকে আয়। তিশাও কান ছেড়ে লাফাতে লাফাতে শুভর কাছে গিয়ে দাঁড়ালো। শাস্তি শেষ ভাইয়া? এইটুকু শাস্তি ছিল বুঝি? আমি তো আরো কিছুক্ষণ থাকতে পারতাম। এইবার শুভ শোয়া থেকে উঠে বসে বলল। শাস্তি শেষ কোথায়? এখনো তো শুরুই করলাম না। শুভর কথায় তিশা যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই লোকটা, শাস্তি এখনো শুরুই করেনি? তাহলে যে এতক্ষণ কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল, ওটা কিসের জন্য ছিল? মনে মনে শাস্তি শুরু হয়নি মানে? কয়বার পা বদলেছিস? তওবা তওবা, আমি আর পা বদলেছি? কি যে বলো না ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি যে শুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। একদমই না, আমি তো মাত্র 16 বারই। ইস রে, আমি তো বলেই ফেললাম। তিশারে, সত্যি তোর মাথায় গোবর ছাড়ার কিছুই নেই। ধুর, আস্ত গাধি একটা তুই। নিজেকে নিজেই ইচ্ছে মতো গালি দিয়ে শুভর দিকে তাকালো। অন্ধকারে দেখেই বোঝা যাচ্ছে শুভ তিশার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। আসলে ভাইয়া, সরি ভাইয়া, আসলে। কথাটা বলতে বলতে শুভ উঠে তিশার দিক এগোতে দেখে তিশার কথা যেন গলার মধ্যে আটকে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, তার আগেই শুভ তিশা হেঁচকা টান দিয়ে শুভর সাথে তিশাকে মিশিয়ে নিল। এবার তিশা প্রাণ যায় যায় অবস্থা। কি করবে কিছুই মাথায় আসছে না, শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া কোনো উপায় ছিল না। শুভ নিজের মুখ তিশার দিকে এগোতেই তিশা চোখ দুটো খিচে বন্ধ করে নিল। সাথে সাথে তিশার কানের ওপর শুভর উষ্ণ শ্বাস অনুভব করল। এখন এই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমু দিবি? শুভর ফিসফিস কণ্ঠ যতটা না তিশার হৃৎস্পন্দন কাঁপিয়ে তুলছে, তার থেকে বেশি চমক দিল শুভর এই কথাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব। আমি কিছুতেই পারবো না। এটা কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না না, এটা একেবারেই ইম্পসিবল, আমি পারবো না। তিশার ভাবনার মাঝেই শুভ ওকে ছেড়ে দিয়ে বিছানায় বসে আহ্লাদি স্বরে বলল। দেখ তিশা, যা করার তাড়াতাড়ি কর। বেশি ভাবতে যাস না, কারণ তুই জানিস আমি নিজে থেকে কিছু করলে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ এমনটা করো না, আমি পারবো না। যত কথা বলবি শাস্তি ততই ডাবল হবে। ভাইয়া প্লিজ। আর একটা কথা বললে 20টা চুমু দিতে হবে। এবার তিশা চুপ হয়ে গেল, কারণ ও ভালো করেই জানে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। সেই ওকে তার ভোগান্তর দিতেই হবে। এখন তিশা মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেল, এখন তারও প্রায়শ্চিত্ত দিতে হবে। মনের মধ্যে অস্বস্তিতা বেড়েই চলেছে, অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তিশা ধীরে ধীরে শুভর দিকে এগোতে লাগলো, আর হালকা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আস্তে করে হালকা করে ঝুঁকে চোখ বন্ধ করে শুভর ঠোঁটে নিজের ঠোঁটের ছোঁয়া লাগাতেই 120 ভোল্টের যেন শক খেল তিশা। দ্রুত শুভর কাছ থেকে সরে এলো। এবার যেন বুকের ধূপধাপটা আরও 1000 গুণে বেড়ে গেল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার শুভর ঠোঁটের দিকে এগুলো। এবার আর একটা চুমু দিয়ে তিশা সরে এলো না, নিজেকে শক্ত করে আরও একটা চুমু দিল। ধীরে ধীরে যেন তিশার মনের সংকোচবোধটা কাটতে লাগলো। খুব সহজভাবে যখন একের পর এক চুমু দিতে লাগলো, ঠিক তখনই শুভ পেছনের চুল আঁকড়ে ধরে তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে তিশার ওপর আধা শোয়া হয়ে তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। তিশা আটকানোর চেষ্টা করলে শুভ এক হাত দিয়ে তিশার হাত বিছানার সাথে চেপে ধরল। এবার তিশা বেকুব হয়ে গেল, আর শুভ নিজের ইচ্ছে মতো তিশার ঠোঁট দুটোর ওপর শাসন চালাতে লাগল। শুভ যখন তার নেশায় নেশাগ্রস্ত, তখনই দরজায় কেউ নক করল। দরজায় ধাক্কানোর শব্দে তিশা চমকে উঠল।
তিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শুভর তাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে না। যেন দরজার ধাক্কানোর শব্দ শুভর কান অবধি পৌঁছাচ্ছে না। এদিকে দরজার ধাক্কানোর শব্দ ক্রমাগত বেড়েই চলেছে। এবার মনে হচ্ছে তিশা কেঁদেই ফেলবে। তিশা কি করবে নিজেই ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর শুভ তিশাকে ছেড়ে দিয়ে উঠে বসল। তিশাও ছাড়া পেয়ে এক লাফে উঠে দাঁড়ালো। দরজার ধাক্কানো আরও বেড়ে গিয়েছে। তিশা একটা ভয়াতক ডোক গিলে অসহায় দৃষ্টিতে শুভর দিকে তাকালো। এখন কি হবে? এই রাতে যদি আমার ঘরে আপনাকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তিশা কথাটা যতটা দুশ্চিন্তা সহিত বলল, শুভ ততটা দুশ্চিন্তা হলো বলে মনে হলো না। খুব আরাম করে পেছনে দুহাতে ভর করে আয়েশি কণ্ঠে বলে উঠল, সো হোয়াট, সর্বনাশ হলে তোর হবে। আমি তো এটা ওটা বলে কাটিয়ে দিব। আমি তো ছেলে মানুষ, আমার কি হবে? তোর কি অবস্থা হবে সেটা তুই ভাব। শুভর কথা শুনে তিশার এবার খুব রাগ হচ্ছে, প্রচণ্ড রকমের রাগ হচ্ছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর আর স্বার্থপর কি করে হতে পারে? খারাপ, খুবই খারাপ একটা লোক। কেন যে ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে। এখন মাছ দরিয়ায় পড়ে পস্তাচ্ছি তো। ঠিক হয়েছে, একদম আমার জন্য এটাই ডিজার্ভ করি। আমার মতো মেয়েরা এটাই ডিজার্ভ করে। কাজিনকে ভালোবাসবি তাই না? ভালোবাস, এখন ভালো করে খা। আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এই পৃথিবীর সব কিছু নির্দয়, পাষাণ, স্বার্থপর। তিশার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজার ধাক্কানোর গতি বেড়ে গেল। তিশা এবার কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিল। দরজা খোলা মাই তিশার বড় মা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। বড় মাকে দেখে তিশার বুকে হৃৎস্পন্দন বেড়ে গেল। তাড়াতাড়ি বিছানায় চোখ দিতে দেখল ওখানে শুভ নেই। ও মা গো, গেল কই লোকটা? এই মাত্রই তো এখানে ছিল, ভ্যানিশ হয়ে গেল না তো? তবে যাই হোক না কেন, আমি তো এই যাত্রায় বেঁচে গেলাম। তিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় মার দিকে তাকাতেই দেখল ওর বড় মা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি করছিলি? দরজা খুলছিলি না কেন? আসলে বড় মা ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তুমি যে দরজা ধাক্কা দিচ্ছিলে আমি শুনতে পাইনি। তাই নাকি? তো এমন কি মরার ঘুম ঘুমাচ্ছিলি যে এত ধাক্কানোর পরও তোর ঘুম ভাঙেনি? এইসব কথা বাদ দাও না, তুমি বলো এত রাতে তুমি আমার রুমে কি জন্য আসছো? শুভ কোথায় বলতে পারবি? কিছুটা গর্জে উঠে কথাটা শুনে তিশা চমকে উঠল। তিশার বড় মা এদিক ওদিক দেখতে লাগলো। শুভ ভাইয়া কোথায় আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম। কেন, কি হয়েছে? না কিছু না, শুভ ওর ঘরে নেই, তাই ভাবলাম তোর ঘরে এসেছে কিনা। আচ্ছা তুই ঘুমা। কথাটা বলেই উনি বেরিয়ে গেলে তিশা ঘরের লাইট জ্বালিয়ে সব জায়গায় শুভকে খোঁজে, কিন্তু এ ঘরে শুভ নেই। তাহলে গেল কোথায়? ঘরের এদিক ওদিক দেখে বারান্দায় গিয়ে চোখ পড়তেই দেখল শুভ তার রুমের বারান্দায় তিশাকে দেখে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। তার মানে বারান্দার পাইপ বেয়ে নেমেছে, এবার সদর দরজা দিয়ে ভেতরে ঢুকবে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে খেয়ে কলেজে গিয়ে কালকের রাতের ঘটনাগুলো মনে পড়তেই লজ্জায় নিজের মুখ ঢেকে নিচ্ছে। তিশা এক পা দুপা করে আয়নার সামনে দাঁড়িয়ে। তিশা যে আহামরি সুন্দরী তা কিন্তু নয়। গায়ের রং একটু চাপা, একটু বললে ভুল হবে, অনেকটুকুই চাপা। তারপরও শুভ তিশাকে কতটা ভালোবাসে, ভালোবাসার মানুষের অনুভূতি নাকি চোখ দেখেই বোঝা যায়। তিশাও বুঝেছে শুভর চোখে ওর জন্য ভালোবাসা, আর এই অনুভূতিটা ছোটবেলা থেকেই দেখে এসেছে। কিন্তু তিশা যে তার মুখ থেকে শোনার জন্য ছটপট করছে। আমার অস্থিরতা কি ভাইয়া বোঝে না? ভাইয়া যেদিন আমায় নিজের মুখ থেকে ভালোবাসি কথাটা বলবে, সেদিন আমার কিরকম অনুভূতি হবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। মনে মনে ক্লাসে বসে এক নাগাড়ে তিশা লিখে যাচ্ছে। কি লিখছে সে নিজেও জানে না, মনে যা আসছে তাই লিখে যাচ্ছে। আজ তিশাকে শুধু লিখতেই হবে। লিখতে লিখতে হাত ক্ষয় হয়ে যাক, তাও তিশাকে লিখতেই হবে। কিন্তু তিশার এই লিখার মাঝে বাধা দিল সুমন। বেচারির কলমটাই নিয়ে নিল। এই চ্যাংড়া, কি করছিস? কি কলম নিলি কেন আমার? বেশ করেছি, নিয়েছি, ইচ্ছে হলে আরও নিব। এই কলম কি তোর বাপের সম্পত্তি নাকি? ইচ্ছে হলো আর নিলি? দে আমাকে আমার কলম, আমি লিখবো। আহারে, লিখবো আমি? পড়াশোনায় তো একবারে লণ্ঠবণ্ড, এখন উনি আমাদের লিখালিখি দেখাতে এসেছেন। তা কি লিখছিলি দেখি একটু? কেন দেখাবো? একটুও দেখাবো না, আগে আমার কলম দে বলছি। এটা এই মুহূর্তে তুই আর পাচ্ছিস না, বুঝলি? বলেই এক বেঞ্চ পিছনে গিয়ে বসল সুমন। আচ্ছা দিবি না তো? তারা দেখাচ্ছি মজা। কথাটা বলেই হাতে থাকা খাতাটা মুড়িয়ে সুমনের পিঠে বাড়ি দিতে লাগল, শরীরের সর্বশক্তি দিয়ে। আর সুমনও তিশার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। ক্লাসে থাকা তিশার বাকি বন্ধুরা এটা থেকে হাসছে। তিশা বুঝতে পারছে না এইখানে হাসার কি হলো। কোথায় তিশাকে সবাই হেল্প করবে তা না, সবাই হাসছে। তিশা খাতাটা মুড়িয়ে আরেকা দিতে যাবে, ঠিক তখনই ক্লাসের ভিতরে শুভকে দেখে থমকে যায়। তিশা তাড়াতাড়ি খাতাটা সোজা করে নিজের সিটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শুভকে দেখে সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে,
কিন্তু শুভ দরজার কাছে এসেই তিশাকে ওভাবে দেখে কিছু সময় দাঁড়িয়ে আবার নিচে নেমে গেল। সবাই শুভর এমন ব্যবহারে অবাক। তিশা জানালার কাছে গিয়ে দেখার চেষ্টা করছে শুভ কোথায় গিয়েছে। তিশা দেখল শুভ 2 হাত কোমরে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। তার মানে শুভ তিশাকে ওভাবে দেখে ফেলেছে। তাহলে কি আজও তিশা সবার সমানে ক্লাসে অপমানিত হবে? আজ যদি সেদিনের মতো মারে তাহলে আমি আর জীবিত থাকবো না, মরেই যাব। কথাটা ভাবতেই তিশার আন্তাটা কেঁপে উঠল। আচ্ছা, ভাইয়া কি আমায় নিয়ে জেলাস ফিল করছে সুমনের সাথে ওভাবে দেখাতে? কথাটা ভাবতেই তিশার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়ে গেছি রাস্তা, কিভাবে ভাইয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে হবে তা ভালো করেই বুঝে গেছি আমি। আব দেখো আগে হোতা হ্যায় ক্যা। কিছুক্ষণ পরে শুভ আবার ক্লাসের ভেতরে ঢুকল, কিন্তু এবার আর তিশার দিক তাকালো না। না তাকাক, তাতে কি, তবে এবার শুভ দেখবে তিশা কি কি করতে পারে। শুভ তার ক্লাস শুরু করে দিল, আর এদিকে তিশাও তার কাজ শুরু করে দিল। ক্লাসের মধ্যে অনেক বাহানায় সুমনের সাথে কথা বলতে লাগলো, মুখ টিপে টিপে হাসতেও লাগলো। পড়া দেখানোর নাম করে এবার গল্পই জুড়ে দিল। লেখার সময় খাতা থেকে ওর সুমনের হাত সরিয়ে দেওয়ার নাম করে ওর হাত ধরতেই সামনে থেকে শুভ গর্জন দিয়ে উঠল। এনাফ ইজ এনাফ, ড্যাম ইট। শুভর এমন গর্জন শুনে ক্লাসের সবাই প্রায় চমকে উঠল। হঠাৎ শুভর এমন ব্যবহারের মানে কারো মাথায় ঢুকল না। শুভ টেবিলের ওপর 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। শুভর এমন রূপ দেখে তিশা ভয় পেয়ে গেল। এবার এসে আমাকে পিটানো শুরু করবে না তো? মনের মধ্যে হাজারটা ভয়কে জয় করার চেষ্টা করছিল তিশা, কিন্তু ক্লাসের সবাইকে অবাক করে দিয়ে শুভ বেরিয়ে গেল। আর যাওয়ার আগে ভারী ককণ্ঠে বলে গেল, ক্লাস ইজ ডিসমিস। তিশা ভয়ে ঢোক গিলল। হয়তো সে এবার একটু বেশি করে ফেলেছে। আজ আর বাকি পুরো দিন শুভর সাথে তিশার দেখা হয়নি। গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। ওদের দুজনকে আজ রিকশায় চেপে বাড়ি যেতে হয়েছে। বাড়ি এসে ব্যাগ রেখে শুভর ঘরের দিক যেতে লাগলো। শুভর ঘরের কাছে আসতেই জোরে কিছু একটা পড়ার আওয়াজে তিশা দরজার কাছে গিয়ে উকি মেরে দেখল শুভ কোমরে হাত দিয়ে ঘরের এপাশ থেকে ওপাশে পাইচারি করছে। ইডিয়েট, 1 নম্বরের স্টুপিড মেয়ে একটা। এত শাস্তি দেওয়ার পরেও সেই ছেলেদের কাছে গিয়ে ঢলে পড়ে। ইডিয়েটটা সহ্য হয় না আমার অন্য ছেলের সাথে ওকে দেখলে। ও কি সেটা বোঝে না? স্টুপিড মেয়ে একটা। নিজেই নিজে কথাগুলো বলে বিড়বিড় করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ দুটো ছোট ছোট করে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। দেখার মাঝে বলে উঠল, ভার্সিটির প্রফেসর আমি, আর একজন প্রফেসর হয়ে কিনা নিজের ছাত্রীর উপরই জেলাস ফিল করছি, তাও ওই ইডিয়েটটার জন্য। ইউ ফুল। কথাটা বলেই সামনে থাকা টুলের ওপরে জোরে জোরে লাথি মেরে ওয়াশরুমে ঢুকে পড়ল। তিশা এসব দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। শুভ ওয়াশরুমে ঢোকার পর তিশা ওর ঘরে ঢোকে। কেন ঢোকে সে নিজেও জানে না, তবে এই মুহূর্তে তার একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। ইস, ভাইয়া আমায় নিয়ে জেলাস, ভাবা যায়। খুব আনন্দের সহিত ফ্লোরে পড়ে থাকা টুলটা জায়গা মতো রেখে তিশা নাচতে নাচতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ তিশার নজরে পড়ে ঘরে ফ্লোরে লাল কার্পেটের ওপর পড়ে থাকা নীল ডায়েরিটার ওপরে, যেন খুবই দৃষ্টি আকর্ষণ করছিল তিশার। একটু কৌতূহল নিয়ে তিশা ডায়েরিটা হাতে নিল। কি আছে এটার মধ্যে? এটা কি ভাইয়ার ডায়েরি? ভাইয়ার মনের কথা আছে বুঝি? আমি জানতে চাই ভাইয়ার মনের কথা। তিশার কৌতূহল যেন আরও দুগুণ বেড়ে গেল। অনুমতি ছাড়া অন্যের ডায়েরি পড়ার নিষেধ জেনেও তিশা ডায়েরিটা খুলল। প্রথম পেজ ফাঁকা পড়ে থাকায় সামনের পেজটা উল্টাতেই তিশার চোখ কপালে উঠে গেল। এ কি? এটা তো পেন্সিলে আঁকা আমার প্রতিচ্ছবি। হ্যাঁ, এটা তো আমি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটা তিশা। কিন্তু তারপরেও কিছু একটা তফাত আছে। এই ছবির সাথে তিশার চেহারার কিছু একটা তফাত আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে তিশা ছবিটাকে দেখতে লাগলো। হ্যাঁ, পেয়েছি। এই ছবির সাথে আমার চেহারার অনেকটা অমিল রয়েছে, আর সেই অমিলটা হলো ভালোবাসার। খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এত সুন্দর মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে থাকা মৃদু হাসিটা, এ যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসিটা কি সত্যি এত সুন্দর? এই আমিটা কি সত্যি কি ভাইয়ার মনের মতো? ভাইয়ার মনে আমার এত সুন্দর বিরাজ করে? কতটা ভালোবাসলে একটা মানুষ নিখুঁত ছবি আঁকতে পারে? তিশার কৌতূহল আরও বেড়ে গেল। শুভর জন্য তিশার বুকে জমানো ভালোবাসাটা যেন আরও বেড়ে গেল।
বেশ আগ্রহ নিয়ে পরের পাতাটা উল্টাতেই তিশার হার্টবিটটা কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেকে আর আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদেই দিল। ডায়েরির সাদা পাতায় বড় বড় অক্ষরে লেখা। ভালোবাসি মিতু। লেখাটা দেখে মনে হচ্ছে শুভ যেন তিশাকে চিৎকার করে বলছে। ভালোবাসি মিতু, খুব খুব বেশি ভালোবাসি তোকে। তুই আমার ঘরে কি করছিস? তিশার সেই চিরচেনা কণ্ঠ শুনে পেছন ঘুরে তাকাতেই দেখে শুভ তাওয়াল হাতে নিয়ে চুল মুছে। তিশার হাতে ডায়েরিটা দেখে চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে উঠল। তুই জানিস না কারো অনুমতি ছাড়া তার ডায়েরিতে হাত দিতে নেই? মিনিমাম এই কমন সেন্সটুকু তোর ভিতরে নেই? শুভর বকাগুলো যেন তিশার কানেই ঢুকছে না। নিজের অজান্তে ডায়েরিটা হাত থেকে পড়ে যায়। তিশা নিজেকে আর ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে শুভর বুকের ওপর পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল। আজ এত সুখ সুখ কেন লাগছে তিশার? যেন মনে হচ্ছে এই বুকে শুধু ওর অধিকার। শুভ যেন তিশার এমন কাজে বুদ্ধিহীন হয়ে গেছে। হয়তো ভাবতে পারেনি তিশা এমন কিছু করবে। এতটা সুখের মাঝেও তিশা অনুভব করল শুভ আস্তে আস্তে তার দুহাত তুলছে, হয়তো নিজের সাথে জড়িয়ে নেওয়ার জন্য। তিশাও আরও শক্তভাবে শুভকে জড়িয়ে ধরল। এমন সময় হঠাৎ বড়মার কণ্ঠ তিশার কানে আসতেই তিশা ছিটকে গিয়ে কিছুটা দূরে সরে এলো। তিশা চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হলেও শুভ এখনও ওভাবে দাঁড়িয়ে আছে, যেন এখনও কোনো ঘোরের মধ্যে আছে। কিছু সময় পর বড়মা ঘরে ঢুকল। শুভ তাড়াতাড়ি রেডি হয়ে। তিশাকে দেখেই বড়মা কথা থামিয়ে দিল। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভাবছে বড়মা কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে। কিন্তু তিশাকে অবাক করে দিয়ে বড়মা তিশার পাশ কেটে শুভর দিক তাকালো। শুভ তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বেরোবো। এবার মনে হয় শুভর ধ্যান ভাঙল। হালকা কেশে বলে উঠল, কোথায় যাওয়ার কথা বলছো? সেটা না হয় গেলেই দেখতে পাবি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, সময় নেই। আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে তোর মতামত নিতে আসিনি, তোকে বলতে এসেছি। তুই যাচ্ছিস মানে যাচ্ছিস, আর কোনো কথা শুনতে চাই না আমি। বলেই বড়মা ঘর থেকে বেরিয়ে যেতে খাটের সাথে জোরে একটা লাথি মেরে চোখ মুখ শক্ত করে তিশার দিক তাকালো। তিশাও এ শব্দে কিছুটা কেঁপে উঠল। তিশা কিছু বুঝল না। বুঝি না, বড় মা বাইরে যেতে বলেছে, এটা নিয়ে এত রাগ করার কি আছে? সামান্য বাইরেই তো যেতে হবে। মনে মনে তিশা তাড়াতাড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। না জানি রাগের বশে ওকে না মেরে দেয়। রাত ৮টা, সবাই মিলে ড্রয়িং রুমে টিভি দেখছে। তবে তিশার এদিকে টেনশন হচ্ছে শুভকে নিয়ে। তিশার বাবা, বড় আব্বু, বড় মা, ভাইয়া তখন বেরিয়েছে, এখনও তারা এলো না। হঠাৎ তিশার ভাবনার ছেদ ঘটিয়ে দরজার কলিং বেল বেজে উঠল। দরজায় কলিং বেল বাজতেই তিশা দৌড়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে শুভ সোজা ওপরে গিয়ে নিজের ঘরে ঢুকে গেল। চোখে মুখে গাম্ভীর্যতা ফুটে উঠেছে। সবাই একে একে সোফায় বসে পড়ল। তিশা দৌড়ে গিয়ে সবার জন্য পানি আনতে গেল। কিচেন রুম থেকে পা বাড়াতেই বড়মার কথা তিশার কানে ভেসে এলো। যাক বাবা, এতদিনে টেনশন ফ্রি হলাম। ছেলেটার বিয়েটা একেবারে ফাইনাল করেই এসেছি। কথাটা শুনতেই তিশা থমকে গেল, মাথা কাজ করা বন্ধ করে দিল। কি বললে কি বড় মা? তার মানে ভাইয়া মেয়ে দেখতে গিয়েছিল, বিয়ে করতে যাচ্ছে অন্য কাউকে? তিশার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেন এক্ষুনি পানির ট্রেটা পড়ে যাবে। কি রে, পানি নিয়ে আয়, খুব পিপাসা পেয়েছে তো। কথায় যেন তিশার ধ্যান ভাঙল। হাতে থাকা ট্রে সামনে ধরতেই সবাই একে একে পানি নিল, শুধু বড় মা ছাড়া। তিশা গিয়ে একটু সবার আড়ালে দাঁড়ালো, যাতে তিশা কারো নজরে না আসে। সবাই শুভর হবু বউয়ের তারিফ করছে, সে কত সুন্দর, কত স্মার্ট। কিন্তু এসব শুনে যে তিশার বুকের ভেতর ধুমড়ে মুচড়ে যাচ্ছে, সেটা কারো চোখে পড়ছে না। নিজেকে আর আটকে রাখতে পারল না, সেখান থেকে চলে এলো। শুভর নামের সাথে অন্য মেয়ের নাম এ যেন তিশার সহ্য হচ্ছে না। মনের মধ্যে আবারও হাজার অভিযোগ জন্ম নিল শুভর বিরুদ্ধে। তাই ছাদে চলে গেল। আজ আবারও এই আকাশকে তিশার অভিযোগ শুনতে হবে। কেন কেন ভাইয়া আমার সাথে এমনটা করলো? ভাইয়া তো ওখানে ছিল, তাই না? তার সামনে সবাই তার বিয়ে ঠিক করলো, অথচ সে কিছুই বলল না। হয়তো ওই মেয়ে খুব বেশি সুন্দর, তাই তো আমার কথা ভুলেই গেছে। ও কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে আমার। আমি কি করে অন্য মেয়ের সাথে ভাইয়াকে সহ্য করব? এখন কি করব আমি? কান্না ছাড়া যে আমার আর কোনো উপায় রইল না। আপন মনে আকাশের দিক চেয়ে কেঁদে যাচ্ছে। হঠাৎ পেটার মধ্যে কারো হাতের স্পর্শে চমকে উঠল তিশা। মুহূর্তে ওই হাত টেনে তিশার পিঠ তার বুকে ঠেকালো। তিশার বুঝতে বাকি রইল না হাতটা কার। রাগে মাথার রক্ত টকবক করা শুরু করলো। আর সহ্য হলো না তিশার। তিশা ধাক্কা দিয়ে শুভকে সরানোর চেষ্টা করছে, কিন্তু এতে শুভ আরও শক্ত করে তিশাকে জড়িয়ে নিয়েছে। তিশাও চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। ছাড়ো আমাকে। কেন এসেছো এখানে? কষ্ট দিয়ে সেটাতে মলম লাগাতে?
সেটা তো তোমার পুরনো দিনের অভ্যাস, কিন্তু এই ফর্মুলা কোনো কাজে আসবে না। তুমি খুব বাজে একটা লোক। যদি বিয়ে অন্য কাউকে করার কথা ছিল তাহলে কেন আমার এত কাছে এসেছিলে? আমার শরীর কি তোমার কাছে সস্তা মনে হয়? শুধুমাত্র তোমার সায়ে আমি এতটা তোমাকে ভালোবেসেছি। এত অপমান সহ্য করেও আমি তোমায় ভালোবেসেছিলাম। তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য ছটফট করছিলাম। এই সব কিছু সব তোমার জন্য হয়েছে। কেন এত আশকারা দিয়েছো আমায়? ভালো যদি নাই বাসতে তাহলে কেন আমায় ভালোবাসার মানেটা শেখালে? কেন এত কষ্ট দিচ্ছ আমায়? সহ্য হচ্ছে না আমার। দয়া করে আর কষ্ট দিতে এসো না আমায়। আর সহ্য করার ক্ষমতা নেই আমার। এক নাগারে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল তিশা। হঠাৎ কারো উষ্ণ শ্বাস তিশা অনুভব করল। ম্যাজিক দেখবি তিশা? ফিসফিস করে কথাটা বলেই শুভ তিশার দিক তাকালো। তিশাও কথার মানে বুঝতে না পেরে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা কি মজা করার সময়? আমি কি ছোট বাচ্চা যে ম্যাজিক দেখাবে? আর ম্যাজিক দেখালে সব কষ্ট মুছে যাবে? এসব ভাবনার মাঝে তিশা হঠাৎ খেয়াল করল তিশা হাওয়ায় ভাসছে। ঠিকমতো খেয়াল করে দেখল শুভ তিশাকে কোলে উঠিয়ে নিয়েছে। তিশা ঠিক বুঝতে পারছে না শুভ কি করতে চাইছে। শুভ তিশাকে কোলে নিয়ে ছাদ থেকে সিঁড়ি বেয়ে সোজা বসার ঘরে এসে নামল। বসার ঘরের সবাই ওদের দুইজনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সকলের এমন চাহনি দেখে তিশার অস্বস্তি হচ্ছে। তিশা বারবার নিচু গলায় শুভকে বলে যাচ্ছে নিচে নামানোর জন্য, কিন্তু এতে শুভর কোনো হেলদুল নেই। সবার সামনে দিয়ে তিশাকে কোলে করে বাহিরে নিয়ে এসেছে। পেছন থেকে সবাই শুভকে ডাকছে, কিন্তু এতেও শুভর কোনো হেলদুল নেই। শুভ কোল থেকে নামিয়ে গাড়ির ভিতর বসালো। শুভ ড্রাইভিং সিটে গিয়ে বসল। তিশার মাথায় কিছু ঢুকছে না। কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? চেহারায় কিছু রাগী ভাব এনে কথাটা বলল তিশা, কিন্তু তাতে কোনো কাজ হলো কিনা বলে মনে হলে না। শুভ স্বাভাবিকভাবেই নিজের পকেট থেকে ফোনটা বের করে ওটাতে মনোযোগ দিল। এবার তিশার মাথা 100 ডিগ্রি ঘুরে গেল। এখানে তিশা মরছে তিশার জ্বালায়, আর উনি মনের সুখে ফোন টিপছে। রাগের মাথায় শুভর হাত থেকে ফোনটা কেড়ে নিতে গেলে শুভ তিশার হাত ধরে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ফোন পকেটের ভিতর রাখল আর ড্রাইভিং করা শুরু করল। এবার তিশার টনক নড়ে উঠল। এই গাড়ি থামাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোথাও যাব না তোমার সাথে, শুনেছো? আমি তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। এক নাগারে তিশা বকবক করতে করতে শুভর হাত চেপে ধরল, কিন্তু এটাতেও শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। এক সময় তিশা খেয়াল করল গাড়ি চলছে না। চারপাশ ভালো করে দেখল, হ্যাঁ সত্যি গাড়ি চলছে না। তাহলে কি তিশার উপর রাগ করে শুভ গাড়ি থামালো? তিশা এবার ভয়ে ছোটখাটো একটা ডোক গিলল। শুভ গাড়ি থেকে নেমে গেল। আরে কোথায় যাচ্ছ? শুভ তিশার কোনো কথার উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে তিশাকে কোলে তুলে নিল। তিশাও অবাক হয়ে গেল, আসলে করতে চাচ্ছে কি শুভ ওর সাথে। তিশা জায়গাটা চিনার জন্য ভালোভাবে আশেপাশে তাকালো। হঠাৎ তিশার চোখ সামনে থাকা একটা বোর্ডের ওপর আটকে গেল। তাতে লেখা ছিল ম্যারিজ রেজিস্টার অফিস। শুভর হাব ভাব তিশার কাছে এখন মোটেও ভালো ঠেকছে না, তাই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিল। ছাড়ো আমায়, আমি কোথাও যাব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না তোমার সাথে, ছাড়ো বলছি। কিন্তু কোনো লাভ হলো না। শুভ আরও শক্ত করে তিশাকে দৌড়ে রাখল। অফিসের ভেতরে ঢুকতেই তিশার চোখ দুটো ছেলের ওপর পড়ল। এ তো শুভর বেস্ট ফ্রেন্ড পিয়াস আর রনি। ছোট থেকে এরাও তিশার খুব ভালো বন্ধু। ওরা কাছে আসতেই শুভ ওদের উদ্দেশ্য করে বলল, সব রেডি তো? হ্যাঁ সব রেডি। আমরা কাজী সাহেবকে বলে সব রেডি করে রেখেছি, শুধু তোদের অপেক্ষায় ছিলাম। রনির কথা শুনে এবার তিশার ভয় আরও বেড়ে গেল। একটা ঢোক গিলে শুভর দিক তাকালো। পিয়াস তিশাকে শুভর কোলে দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, কিরে ভাই, শেষমেশ ভাবিকে তুলে নিয়েই চলে এলি। অত কথা বাদ দে আর নিজেদের কাজে মন দে। বলেই তিশাকে একটা চেয়ারের উপর বসালো। তিশার সামনে একটা কালো কোট পরা উকিল এসে বসল। শুভ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কাগজপত্র সব রেডি? হ্যাঁ, শুধু সাইনটা করে দিলেই হয়ে যাবে। বলেই শুভকে উকিল কিছু কাগজ আর পেন দিল। তিশার আজ ডিনার করা হয়নি, আর ঢোক গিলতে গিলতে পেট ভরাতে হবে, কিন্তু কোনো উপায় নেই। খিদেটাকে মাটি চাপা দিয়ে শুভর দিক তাকালো। শুভ এক এক করে সব পেপারে সাইন করল। তার সাথে রনি আর পিয়াসও সাইন করল। এবার এলো তিশার পালা। শুভ তিশার কাছে পেনটা ধরতেই তিশার হাত পা কাঁপতে শুরু করল। তিশা শুভর দিকে ভয়াতুক দৃষ্টিতে তাকালো। শুভ তিশার দিক কিছুটা এগিয়ে এসে পেপারটা তিশার সামনে ধরল। এইখানে সাইন করো তিশু। না, আমি সাইন করব না। তিশা ঘাড় ঘুরিয়ে নিল। তিশা যে শুভকে চায়, কিন্তু এভাবে নয়। তিশার বাবার কত স্বপ্ন, একমাত্র মেয়েকে ধুমধাম করে বিয়ে দিবে, কত আনন্দ করবে, কিন্তু আজ এভাবে বিয়ে করতে হবে সেটার তিশার কল্পনার বাহিরে ছিল।
সবাইকে না জানিয়ে কিভাবে করবে তিশা? আর শুভ যদি তিশাকে বিয়ে করতে চায় তাহলে সেটা সবাইকে বলল না কেন? এসব ভাবনার মাঝে তিশার মনে হলো তিশা হাওয়ায় ভাসছে। মুখ তুলতেই দেখল শুভ তিশাকে নিজের দিক ঘুরিয়ে রেখেছে। সাইন করবি নাকি আমি ওই মেয়েকে বিয়ে করে নিব যার সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে? 5 কালেমা 3 কবুল ও 101 টাকা দেনমোহরে ওদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আজ তিশা নিজেকে খুব স্বার্থপর মনে করছে, যে কিনা নিজের সুখের জন্য বাবা মাকে এভাবে ঠকালো। বাড়িতে গিয়ে কিভাবে তাদের সামনে দাঁড়াবে তিশা? তারা কি সহ্য করতে পারবে এটা? খুব কান্না পাচ্ছে তিশার। এসব ভাবনার মাঝে শুভ তিশাকে কোলে তুলে নিল। তিশার মনে হচ্ছে ও বাচ্চা, হাঁটতে পারে না। বাড়ির লোক এভাবে দেখলে কি ভাববে? ভাইয়া প্লিজ আমাকে নামাও, ওদের সামনে এভাবে যেতে আমার অস্বস্তি লাগছে। শুভর কানে যেন কথাগুলো ঢুকছে না। শুভ তিশাকে কোলে করে নিয়েই সোজা বসার ঘরে প্রবেশ করল। সবার মুখে চিন্তার ছাপ, কিন্তু তিশাকে এভাবে দেখার পর তাদের চিন্তা নিমিষেই মিশে গেল। শুভ তিশাকে কোল থেকে নামিয়ে দাঁড়া করালো। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুভর বাবা এগিয়ে আসলো। কিরে শুভ, এসব কি? আর এত রাতে কোথায় গিয়েছিলে তোমরা? বিয়ে করতে। শুভর এমন সোজা সাপটা উত্তরে তিশা কিছুটা অবাক হলো। এই লোকটার মনে কি একটুও ভয় নেই নাকি? এইদিকে আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসছে, গলা শুকিয়ে গেছে। কি মানুষ রে বাবা! কি বলছিস কি শুভ? যা বলছি সত্যি বলছি। এসবের মানে কি? পাগল হয়ে গেছিস তুই? এখানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই কিনা তিশাকে বিয়ে করে ঘরে নিয়ে এলি। আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না। বাবা, বিয়েটা ঠিক করার সময় যখন তোমরা আমার মতামত নিতে প্রয়োজন বোধ করলে না, তখন আমিও তোমাদের মতামত নিতে প্রয়োজন বোধ করিনি। শুভর এই কথার মাঝে তিশার মা এসে তিশার সামনে দাঁড়ালো। এসব কি শুনছি কি তিশা? তুই এতটা নিচে নেমে গেলি? এরকমটা করতে লজ্জা হলো না তোর? নিজের ভাই সমতুল্য কাজিনকে তুই বিয়ে করে নিলি? তোকে আমি... বলেই তিশাকে চড় দেওয়ার জন্য হাত উঠাতে শুভ সামনে এসে দাঁড়ালে শুভর কানে চড়টা পড়ে। শুভ, সরে দাঁড়া তুই। আজ আমি এই মেয়েকে মেরেই ফেলবো। কাকিমা ভুলে যেও না, তুমি যার গায়ে হাত তুলতে যাচ্ছ সে এখন আমার বিয়ে করা বউ, আর আমি আমার বউকে মারার অধিকার কাউকে দেইনি। আমি ওর মা, আমার অধিকার আছে ওর ওপরে। কিন্তু আমি ওর স্বামী, বউয়ের উপর অধিকার একমাত্র তার স্বামীর থাকে। কথাটা শেষ না হতে শুভর মা শুভর গালে একটা চড় দেয়। নাটক করছিস এখানে? সার্কাস চলছে? আরে তুই যদি একটা রাস্তার পাগলকে বিয়ে করে আনতে আমি মেনে দিতাম, কিন্তু এই অপায়া মেয়েকে আমি কোনোদিন বউ হিসেবে মানব না। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দিবে। সর্বনাশী এই মেয়ে, যার জীবনে যাক না কেন তার জীবন ধ্বংস হয়ে যাবে। মা, তুমি ভুলে যেও না তুমি কার সম্পর্কে কি বলছো। মানি না আমি এই অপায়া মেয়েকে বউ হিসেবে। তোকে আমি বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকতে। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দিবে। জন্মের পর থেকে শুধু ধ্বংস করে এসেছে। জন্মের পরই নিজের বাপের ব্যবসা খেলো, সাথে 2 বছরের জেল হলো, নিজের মাকে বানালো বান্দি। সেদিন ওই পীর বাবাও এই মেয়ের হাত গণনা করে বলেছিল এর জীবনের সাথে যে জড়াবে তার জীবন নষ্ট হয়ে যাবে। আর সেই কথাই সত্যি প্রমাণ হলো। এই গ্রামে তার নানার বাড়ি, সে বাড়িতে পা রাখতে না রাখতেই বন্যায় তাদের ঘর ভাসিয়ে দিয়ে গেল। আর কিছুদিন আগে দুবার বিয়ে ভাঙল এই মেয়ের। আর কি প্রমাণ চাই তোর এই মেয়ে অপায়া হবার? কতবার আয়শাকে বললাম এই মেয়েকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু শুনলো না আমার কথা। এখন আমার ছেলের গাড়ে নিজের মেয়েকে চাপাতে চাইছে, কিন্তু মা হয়ে নিজের ছেলের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিব না। এই সর্বনাশী মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের জীবনে আসতে দিব না। শুভর মা এক নাগারে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু আর কোনো কথা শোনার অবস্থাতে নেই। সব কিছু আবছা লাগছে তিশার কাছে। চোখের জলটাও আজ ভীষণ অবদ্ধ হয়ে গেছে। আমি অপয়া, আমি সর্বনাশা। আজ আমার জন্য বাবা মার এই অবস্থা। শুনেছি আমি ছোট থাকতে মায়ের একটা অ্যাক্সিডেন্টে দ্বিতীয়বারের মতো মা হবার ক্ষমতা হারায়। বাবা ব্যবসা করেছিল কোন বন্ধুর সাথে, সে ধোকা দিয়ে বাবাকে ফাঁসিয়ে জেলে পাঠায়, যার জন্য বাবার ব্যবসা পুরোপুরি পথে নেমে যায়। গ্রামের বাড়িতে বন্যা থাকাকালীন নানুকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তার পরের দিনই তার ঘরে বন্যা ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু এই সব কিছু নাকি আমার জন্য হয়েছে। আমাদের সমাজের মানুষগুলোর দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম, যেটা দেখবে সেটা নিয়ে পড়ে থাকবে, যাচাই করবে না। আজ আমার জীবনের সাথে আরও একটি নতুন জীবন জড়িয়েছে। ভাইয়ার যদি কিছু হয়, না না, এসব আমি কি ভাবছি, তার কিচ্ছু হতে দিব না। তাকে যে ভীষণ ভালোবাসি। এসব ভাবতে ভাবতে কখন যে ছাদে এসে পড়েছে তিশার মনে নেই। ধপাস করে বসে পড়ে নিচে। আজ চোখের পানিটাও বাধা মানছে না। হঠাৎ তিশার মনে হলো কেউ ওর পাশে হাঁটু গেড়ে বসে তার কাঁধে হাত রেখেছে। এই ছোঁয়াটা তার খুব চেনা। শুভর দিকে তাকিয়ে ওর ওপর ঝাপটে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল তিশা।
শুভ তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হয়তো কিছু বলবে, কিন্তু তার আগেই তিশা বলে উঠল। ভাইয়া আজ আমায় নিজের করে নেবে? কথাটা শুনে শুভর হাত থেমে গেল। হয়তো এমনটা শুনতে হবে আশা করেনি। তিশা শুভর বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন শুনছে। আজ তিশা শুভকে নিজের করে পেতে চায়, সব দুঃখ ধুয়ে মুছে ফেলতে চায়। আজ এই বুকের ভিতর শুধু হতাশা ধরা দিচ্ছে, আর এই হতাশার কারণও তিশা। সব কিছুর জন্য ও নিজেকে দোষী মনে করছে। তিশার এই ভাবনার মাঝে শুভ তিশাকে কোলে করে নিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। তিশাও শুভর বুকে মাথা রেখে হতাশাগুলো শুনছে, কারণ তিশা জানে আজ এই মুহূর্তটা ওদের, এরপর কি হবে তা কালকের ওপর নির্ভর করছে। কথাটা ভাবতেই তিশার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। মাথাটা তুলে শুভর দিক তাকালো। ইস কি মায়াবী লাগছে, গালের এই খোঁচা খোঁচা দাড়িগুলোর যেন তার মুখের জন্য। তিশা হালকা করে শুভর গালগুলো ছুঁয়ে দিয়ে আবার বুকে মাথা রাখল। ফজরের আজানের ধ্বনিতে তিশার ঘুম ভেঙে গেল। শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে এসে ফজরে নামাজ পড়ে নিল। নামাজ শেষে টেবিলের কাছে গিয়ে একটা খাতা নিয়ে লেখা শুরু করল। আজ এই লেখাটা ওদের জীবন বদলে দিবে। তিশার চোখ দুটো ভীষণ জ্বালা করছে। রাতে ঘুমাওনি, ইচ্ছে করে শুভর প্রতিটা ছোঁয়াগুলো অনুভব করেছে। হয়তো এটাই শেষ ছোঁয়া তার জীবনে। আচ্ছা এই একটা চিঠি কি ভাইয়া আর আমার পথ আলাদা করে দিবে? এই সামান্য একটা চিঠির উপর ভিত্তি করে ভাইয়া আমার থেকে দূরে চলে যাবে? একবারের জন্য খোঁজার চেষ্টা করবে না যে সে যাই করুক না কেন, আমি তো তাকে চাই ভাইয়া আমাকে ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালের জন্য কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে? আর আমি বা কি করে হতে দেই এটা? ভাইয়ার ভালোর জন্য আমাকে অনেক দূরে চলে যেতে হবে। চিঠিটা লেখা শেষ করে বিছানার পাশে টেবিলে ওয়েট চাপা দিয়ে রেখে দিল। সাথে কিছু প্রয়োজনীয় জিনিস আর কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ল। এ বাড়ি তার বাবা মা, ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য আজ তাকে বহুদূর যেতে হবে। তিশার এক বান্ধবী নাম নিশি, তার মা একটা এনজিওর সদস্য। তাদের বাসা চট্টগ্রামে, তার বাসাতে উঠবে। কাগজপত্র থাকায় তিশার তেমন কোনো সমস্যা হয়নি চাকরির জন্য। কিন্তু নিশির মা তিশার অতীত জানার পর অন্য নজরে দেখতে শুরু করে, যা তিশা সহজেই বুঝে যায়। প্রায় 1 মাস হয়ে গেছে তিশার পরিবার তিশাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। শুভও খোঁজার কোনো এউটি রাখেনি, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। রাত 12টা, রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোর নিচে দেওয়াল ঘেঁষে হাঁটছে তিশা। আজকে মিটিং থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আনমনে হেঁটে চলেছে এক ধোঁয়াশা জীবনের উদ্দেশ্য। আজ বাড়ির লোকদের কথা খুব মনে পড়ছে তিশার। আচ্ছা বাবা মা যখন আমায় বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর শুভ, সে কি আমায় খুঁজেছে নাকি ওই চিঠিটাকে মান্য দিয়ে নিজের নতুন জীবন শুরু করেছে? আমাকে কি একটু মনে করেও? তিশার চোখ দুটো ভিজে এলো। হাতের উল্টো পিঠ দিয়ে সে পানিটা মুছে নিল। হঠাৎ তিশার মনে হলো তার বরাবর পিছনে কোনো গাড়ি হর্ন বাজাতে বাজাতে তার দিকে আসছে। এমনটা হওয়ায় তিশা কিছুটা চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে তার দিকে গাড়িটা ছুটে আসছে, খুব দ্রুত বেগে। ভয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। হঠাৎ মনে হলো গাড়িটা আর চলছে না, তাই তিশা সেটা দেখার জন্য চোখ খুলতে গাড়ি থেকে কোনো একজন বেরিয়ে তিশার গলাটা চেপে ধরে পিছিয়ে নিয়ে যেতে লাগলো। হঠাৎ এমনটা হওয়ায় তিশা কিছুটা ভয় পেয়ে গেল। ঘটনাটা এত দ্রুত হওয়ায় সামনে থাকা লোকটিকে তিশা দেখতে পেল না। তিশা পিছিয়ে যেতে যেতে ওর পিঠ একটা গাছের সাথে ঠেকে গেল। এবার তিশা নিজের হাত দুটো দিয়ে সামনে থাকা লোকটিকে ছাড়ানোর চেষ্টা করল। এবার তিশা চোখ খুলে যা দেখল তা বিশ্বাস করার মতো না। তার সামনে শুভ দাঁড়িয়ে আছে। গলায় থাকা হাতের কথা ভুলে গিয়ে শুভকে দেখতে লাগলো তিশা। ল্যাম্পপোস্টের আলোয় তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ শুভ তিশার গলাটা আরও জোরে গাছের সাথে ঠেকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? শুভর মুখ থেকে একটা উদ্ভট গন্ধ বেরোচ্ছে। তিশার আর বুঝতে বাকি রইল না শুভ ড্রিঙ্ক করেছে, আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে গেছে। তিশাকে এভাবে চুপ থাকতে দেখে শুভ এবার আরও চটে গেল। যদি দূরেই চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে শুয়েছিলি কেন? শরীরের ক্ষুধা মিটানোর জন্য? শুভর এমন কথায় তিশা এবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। অস্পষ্ট কণ্ঠে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে শুভ তিশার গলা চেপে ধরে আবারও বনে উঠল, এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। যদি একটা কথা বলিস তাহলে এইখানে মেরে পুঁতে রেখে দিব। কি ভেবেছিস কি তুই আমি তোকে খুঁজে পাবো না? এই পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাক না কেন তুই, আমি তোকে ঠিকই খুঁজে বের করবই। আমার থেকে পালানো এত সহজ নয়। খুঁজে তো আমি তোকে কবেই পেয়েছি, কিন্তু প্রচণ্ড রকমের রাগ আমাকে জেকে বসেছিল,
ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে সরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস, তাহলে আমি কেন পারবো না? ভুলতে চেয়েছিলাম তোকে। তোকে ভোলার জন্য সব ধরনের মাদক দ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি, কিন্তু তোর নেশা সব কিছুকে হার মানিয়ে দিয়েছে। একটা মুহূর্ত তোকে ভুলতে দেয়নি আমায়। তোর নেশাতে নেশাগ্রস্ত আমি। তোকে ছাড়া থাকাটা অসম্ভব রে তিশু। বলতে বলতে শুভ তিশার গলা ছেড়ে দিয়ে তিশা কাপা ঠোঁটে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে, আর এক হাত গালে। তিশা আবেশে ছোঁয়া অনুভব করতে থাকে। শুভর এমন আচরণে তিশার বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে গিয়ে কত বড় অন্যায় করে ফেলেছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছে শুভকে। হঠাৎ ভাবনার মাঝে শুভ তিশার হাত ধরে টান মেরে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে আসে। বাড়িতে ডোকা মাই তিশার গালে সজোরে একটা চড় মারে। তিশা গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। সে আর কেউ না, তিশার মা মেরেছে। থামলে কেন কাকি? আরও দুটো দাও, এই মেয়ে এটারই যোগ্য। শুভর এমন কথা শুনে তিশার কান্নার বেগ আরও বেড়ে গেল। তিশার মা সেটাকে পাওয়া না দিয়ে নিজের দিকে ঘোরালো তিশাকে। বলতে পারিস তোর কোন জিনিসটা আমরা কমতি রেখেছি? এত ভালোবেসেছি তোকে, নিজেরা না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলি। এই এদিকে টাকা, বাড়িতে থেকে চলে যাওয়ার সময় একবারও কি আমাদের কথা মনে পড়েনি? একবারও মনে হলো না আমরা কি নিয়ে বাঁচব? তুই তো আমাদের এক মায়ের সম্বল রে, তোকে নিয়েই বেঁচে আছি আমরা। তাহলে কোন সাহসেই সিদ্ধান্ত নিলি তুই? কিভাবে চলে গেলি তুই আমাদের ছেড়ে? তিশার মা কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে। তিশাও এবার ওর মায়ের কান্না দেখে আরও জোরে কান্না করে দেয়। হঠাৎ শুভর মা বলে উঠল, আমি বলেছিলাম না, এই মেয়ে যার জীবনে যাবে তার জীবন ধ্বংস করে দিবে। এই মেয়ে একবার দেখ আমার ছেলের জীবনটা নিয়ে কি করেছিস তুই। এই কয়দিনে তো ওর মুখটা দেখারও সুযোগ হয়ে ওঠেনি। যদিও কখনো কখনো বাড়ি ফিরেছে, তখন তো তার দিকে তাকানোই কষ্টদায়ক হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার চেহারার, সব তোর জন্য হয়েছে। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। স্টপ ইট মা, এখনো তোমার বলা শেষ হয়নি। সেদিন কি কম কিছু বলেছিলে যে আজ আবার শুরু হয়ে গেল? হ্যাঁ, তোমার ছেলের এই অবস্থার জন্য এই মেয়ে দায়ী, কিন্তু ও আমার জীবনে আসার জন্য নয়। কিছুদিনের জন্য ও আমার জীবন থেকে দূরে চলে যাওয়াতে এই অবস্থা। আমি বুঝি না তুমি এমন নিকৃষ্ট মানসিকতার কি করে হতে পারো। কিছু দুর্ঘটনা তুমি তিশার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমি কোনো দুর্ঘটনা ওর ওপর চাপিয়ে দিচ্ছি না, বরং যেটা সত্য সেটাই বলছি। কোন সত্যির কথা বলছো? কাকার ব্যবসায় ধোঁকা খাওয়ার কথাটা, সেটা কাকার নিজের ভুলের কারণে হয়েছে। আর যদি তুমি কাকির অ্যাক্সিডেন্টের কথাই বলো, তাহলে আমি বলি ঢাকায় এমন অনেক অ্যাক্সিডেন্টই হয়। তুমি কোন কোন অ্যাক্সিডেন্টের দায়ভার তিশার উপর চাপাবে? আর ওই পীর যার কথা শুনে তুমি তিশাকে আজ অব্দি দোষারোপ করছো, সে কিছু বছর আগেই ভণ্ড পীর প্রমাণিত হয়ে এখন জেল খাটছে। আর এখন বাকি রইল 2বার বিয়ে ভাঙার কথা। ওটা তিশার জন্য নয়, আমার জন্য ভেঙেছে। শুভর এই কথায় সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। তিশার চোখেও প্রশ্নবোধক চিহ্ন আটকে গেল। মাথা তুলে শুভর দিকে তাকালো তিশা। আমি ভেঙেছি ওর বিয়ে। আমি জানতাম মা তিশাকে পছন্দ করে না, তাই তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু আমি ওকে অন্য কারো হতে দিতে পারতাম না। তাই সবার আড়ালে আমি ওর বিয়ে ভেঙেছি। আর ওই বন্যা, মা বন্যা আসবে এই নিউজটা খবরের কাগজে অনেক দিন আগে থেকেই ছাপানো হয়েছিল। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা তিশা গ্রামে গেলেও আসতো, না গেলেও আসতো। তবে কি জানো মা, তোমার ওই দৃষ্টি আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না, যদি না তুমি নিজের থেকে বদলানোর চেষ্টা করো। শুভর মা আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে শুভর বাবা বলে উঠল, উফ, কি হচ্ছে এখানে? এত সব কথা কেন হচ্ছে আমাকে বলবে দয়া করে। এতক্ষণ ধরে চুপ ছিলাম, কিন্তু আর নয়, বন্ধ করো এসব। আর তিশা, তুমি যা করেছো তা অবশ্যই ভুল করেছো। এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে, আর সে শাস্তি হিসেবে তোমাকে আবার আমার ছেলেকে বিয়ে করতে হবে। শুভর আব্বুর কথায় তিশা কিছুটা চমকে উঠল। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তোমার সাথেই সে সুখে থাকবে। আর একজন বাবার এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো? বিয়ে আবার হবে, ধুমধাম করে হবে। কি বলিস রাজ্জাক? বলেই তিশার বাবার কাঁধে হাত রাখল। জনাব রাজ্জাকের চোখ ছলছল করছে, তার সাথে তিশারও। প্রায় 1 মাসের মধ্যে ওদের দ্বিতীয়বার বিয়ে হলো। তবে এই বিয়েটা পরিবারের সম্মতিতে, ধুমধাম করে, একদম তিশার স্বপ্নের মতো করে পেয়েছে তার ভালোবাসার মানুষটাকে। কিন্তু এই কয়দিনে শুভ তিশার সাথে তেমন একটা কথা বলনি, প্রয়োজন ছাড়া। হয়তো এখনো অভিমান করে আছে। শুভর মা কেমন ভারী ভারী, হয়তো তিশাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেটা আগে হয়নি সেটা কি এত অল্প সময়ে হয়ে উঠবে? তারপরও হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করছে।
বাসর ঘরে লম্বা ঘুমটা দিয়ে বিছানার মাঝে শাড়ি ছড়িয়ে বসে আছে তিশা শুভর অপেক্ষায়। শুভর আসার কোনো নাম গন্ধ নেই। আনমনে শুভর কথা ভেবে হাসছে তিশা। হঠাৎ দরজা খোলার শব্দ তিশার কানে এলে কিছুটা নড়ে চড়ে বসল। তিশা উঠে গিয়ে শুভকে সালাম করতে যাবে, তার আগেই শুভ সরে গেল। তিশা অবাক চোখে শুভর দিকে তাকাতেই শুভ অন্যদিক মুখ ঘুরিয়ে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কথাটা বলেই শুভ বারান্দায় চলে গেল। শুভর এমন কথায় তিশার কান্না পাচ্ছে, কিন্তু তিশাও হাল ছাড়ার পাত্রী নয়। ভারী শাড়িটা ভালোভাবে হাতের মাঝে নিয়ে শুভর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। শুভ অন্যদিক মুখ ঘুরিয়ে সিগারেট ধোঁয়া উড়াচ্ছে। শুভ সরে যেতে তিশা আবারও গিয়ে সামনে দাঁড়ালো। এবার শুভ কিছুটা রেগে দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে গিয়ে আবার থেমে গেল। তিশা ভয়ে আগে থেকে মাথা নিচু করে আছে, যদি রাগের বশে তাকে আবার থাপ্পড় দিয়ে দেয়। কিন্তু শুভ কিছু না করে ঘরের দিক পা বাড়াতেই তিশা শুভর ডান হাত চেপে ধরল। এবার শুভ কিছুটা রেগে গিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে তিশা শুভর হাত তিশার পেটে ধরল। এবার শুভ কিছুটা অবাক হয়ে গেল। অবাক হবারই কথা, হয়তো ভাবতে পারেনি তিশা এমন কিছু করবে। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি তোমার উপর ভীষণ অভিমান করব। কথাটা বলে মুখ ফুলিয়ে শুভর দিক তাকালো। শুভর অনুভূতিটা কেমন তা দেখার জন্য তিশা শুভর দিক তাকালো। শুভ নিজের চোখে এক সাগর জল নিয়ে একবার তিশার দিক আবার হাতের দিক তাকালো। তিশা ঠোঁটের কোণে মুচকি হাসি আর চোখে এতগুলো আগ্রহ নিয়ে শুভর দিক তাকিয়ে আছে। শুভ অন্যদিক ঘুরে গেল, হয়তো চোখের জলটা আড়াল করার জন্য, কিন্তু তিশা সেটা আগেই দেখে নিয়েছে। শুভ দুইবার জোরে জোরে শ্বাস নিয়ে তাপা কাপা গলায় বলে উঠল, ইউ নো হোয়াট, আজ হয়তো এই প্রথম কারো বাসর যে কিনা বাসর রাতেই জানতে পেরেছে সে বাবা হতে চলেছে। শুভর আবেগপূর্ণ কথায় তিশার ভেতরটা কেঁপে উঠল। শুভ হাঁটু গেড়ে বসে নিজের ঠোঁট জোড়া তিশার পেটে আলতো ছুঁয়ে দিয়ে দাঁড়িয়ে তিশাকে জড়িয়ে ধরল। তিশাও শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসি তিশু, খুব খুব বেশি ভালোবাসি তোকে। তুই তো আমার জীবনে অ্যাঞ্জেল হয়ে এলি রে। এঞ্জেল? তাও আমি কি কারো জীবনে এঞ্জেল হতে পারি? হ্যাঁ পারি, কেন পারি না? আমি এঞ্জেল, শুভ ভাইয়ার এঞ্জেল। এ ধুর, কি বলছি আমি? নিজের স্বামীকে ভাই বলে সম্বোধন করছি, কিন্তু যদি ভাই না বলি তাহলে কি বলে ডাকবো? নাম ধরে? এই না না, ও আমার কত বড়, তাহলে কি বলবো? ওগো শুনছো? ইস, কি লজ্জা গো। মনে মনে নিজের লজ্জা লুকাতে শুভর বুকে তিশার মাথা গুজে দিল, কারণ লজ্জার উৎপত্তিও যেখান থেকে তার নিঃশ্বাসও যে সেখানেই। বেঁচে থাক এভাবে হাজারো ভালোবাসা, এই সমাজের দৃষ্টিভঙ্গি পড়িয়ে। এরকম আরও গল্প পেতে কমেন্ট করুন, আর কেমন হয়েছে জানাবেন। এত সময় নিয়ে গল্পটি শোনার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।